আমি মাসে $18,000 আয় করি, কিন্তু আমার বাগদত্তা করিম তা কখনোই জানত না। আমি সবসময় ওর সামনে খুব সাধারণভাবে জীবনযাপন করতাম। সাধারণ পোশাক, সাধারণ মাটা অ্যাপার্টমেন্ট, দৃষ্টি আকর্ষণ করার মতো কিছুই ছিল না। যখন ও আমাকে ওর বাবা মায়ের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানালো, আমি তখন একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম। আমি দেখতে চেয়েছিলাম তারা এমন এক নারীকে কিভাবে গ্রহণ করে যাকে তারা গরিব এবং নির্বোধ মনে করবে। আমি আমার সবচেয়ে খারাপ পোশাকগুলো পরলাম, সাথে একটা পুরনো স্যান্ডেল যা এখনও আমার কাছে ছিল, তারপর রওনা হলাম। ওর মা দরজা খোলার সাথে সাথেই তার নজর আমার মুখ থেকে পায়ের দিকে নেমে এলো। তার মুখে তাৎক্ষণিক ঘৃণার বহিঃপ্রকাশ ঘটল। তিনি আমাকে ভেতরে ঢোকার সময়টুকুও দিলেন না। নিজের ছেলের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, যাতে সবাই শুনতে পায়, করিম, এই পরিবারের জন্য তুমি কি লজ্জা বয়ে আনলে? আমি বাড়ির প্রবেশপথে দাঁড়িয়েছিলাম, উদ্বেগে আমার হাতের আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছিল। বাড়িটি ছিল বিশাল, সোনালি আলোর নিচে মার্বেল নিচে চকচক করছিল, ছাদ থেকে বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি ঝুলছিল এবং দামি ধূপের ঘ্রাণে চারপাশ মমো করছিল। আমার মনে হচ্ছিল যেন কারো তীক্ষ্ণ দৃষ্টি আমার পিঠ বিদ্ধ করছে। ড্রয়িং রুমে দুইজন নারী বসেছিলেন। তাদের একজন মার্জিত কালো পোশাক পরেছিলেন এবং অন্যজন সোনালি সুতোর কাজ করা আবায়া পরেছিলেন। তারা কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলেন এবং আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি ভুল করে তাদের বাড়িতে ঢুকে পড়া কোনো এক আজব জিনিস। করিম ওর মায়ের পাশে দাঁড়িয়েছিল। ওর মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। ও কিছু বলতে মুখ খুলল, কিন্তু তার মা ওকে একটি শব্দও বলতে না দিয়ে থামিয়ে দিলেন। করিম, ওকে বাঁচানোর চেষ্টা করো না, ভালো করে ওর দিকে তাকাও। এই সস্তা পোশাক আর ছেঁড়া জুতো পরা মেয়েটিকেই কি তুমি পছন্দ করেছ? তিনি আমার পুরনো স্যান্ডেলের দিকে আঙুল তুললেন, যেন সেটি কোনো দূষিত বস্তু। তার কণ্ঠস্বর ছিল ছুরির মতো তীক্ষ্ণ, যা বাতাসকে চিরে দিচ্ছিল। আমি শান্ত থাকার চেষ্টা করছিলাম এবং নিজেকে মনে করিয়ে দিচ্ছিলাম যে আমি ঠিক এটাই দেখার জন্য এসেছি, কিন্তু আমার ভেতরে ধীরে ধীরে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করল। সবকিছু সত্ত্বেও আমি বাড়ির ভেতরে ঢুকলাম, এক কদম তারপর আরেক কদম। করিম আলতো করে আমার হাত ধরল এবং পরিস্থিতি শান্ত করার বৃথা চেষ্টা করে বলল, মা প্লিজ, সালমা আমাদের অতিথি, অন্তত আমাদের বসতে দাও এবং শান্তভাবে কথা বলতে দাও। ওর মা, যার নাম পরে জানলাম নাদিয়া, একটি শুকনো হাসি দিয়ে বললেন, বসে কি কথা বলবো করিম? এই মেয়ের সাথে তুমি যে ভবিষ্যৎ গড়ার কথা ভাবছ তা নিয়ে? আমরা একটি সম্মানজনক পরিবার। তোমার বাবা একজন নামী ব্যবসায়ী যাকে সবাই চেনে, তোমার ভাই ডাক্তার, তোমার চাচা কোম্পানির মালিক, আর তুমি আমাদের সামনে এমন এক মেয়েকে নিয়ে এলে যাকে দেখে মনে হচ্ছে ও কোনো। তিনি আমাকে আরও আঘাত করার জন্য সঠিক শব্দটি খুঁজতে একটু থামলেন, তারপর বললেন, সবজির বাজার থেকে উঠে এসেছে। তার কথার পরের নিস্তব্ধতা পাথরের মতো ভারী ছিল। ড্রয়িং রুমে বসা দুই নারী একে অপরের দিকে তাকালেন, একজন হাত দিয়ে মুখ ঢাকলেন, যেন হাসি লুকাচ্ছেন। অপমানে নয়, বরং জনে ঠাকার আগে আমার মুখ গরম হয়ে যাচ্ছিল। করিম আমার হাত ছেড়ে দিয়ে ওর মায়ের মুখোমুখি হল। মা, এটা মেনে নেওয়া যায় না। সালমা একজন ভদ্র এবং ভালো মেয়ে, ওর পোশাক কেমন তা নিয়ে আমার কিছু যায় আসে না। নাদিয়া বাধা দিয়ে কর্কশ গলায় বললেন, তোমার কিছু যায় আসে না ঠিক আছে, কিন্তু আমার যায় আসে, কারণ মানুষ আমাদের দিকে তাকাবে এবং আমাদের বিচার করবে। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কথা বলবে। তোমার বাবার সামনে যখনও দাঁড়াবে তখন তিনি কি ভাববে? অনুষ্ঠান বা মজলিসে তুমিও কীভাবে পরিচয় পেলে? তিনি সরাসরি আমার দিকে মুখ ঘোরালেন। তার চোখ দুটো সরু হয়ে গিয়েছিল। বলো তো বাপু, তুমি কি কাজ করো? এটাই সেই মুহূর্ত যার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি দেখতে চেয়েছিলাম এই মানুষদের আসল রূপ। আমি ধীরে ধীরে ঢোক গিললাম এবং শান্ত গলায় জবাব দিলাম, আমি একটি ছোট অফিসে সাধারণ প্রশাসনিক কাজ করি। নাদিয়া শব্দটি এমনভাবে আওড়ালেন যেন মুখে কোনো খারাপ স্বাদ পেয়েছেন। প্রশাসনিক কাজ? তার মানে বেতন কত? 2000 না 3000 পাউন্ড? আমি উত্তর দিলাম না, শুধু সরাসরি তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাকে ভেঙে দিতে চাইছিলেন, আমাকে তুচ্ছ অনুভব করাতে চাইছিলেন, কিন্তু আমি সত্যটা জানতাম। আমি জানতাম যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন পরিমাণ অর্থ আছে যা তিনি 6 মাসেও খরচ করতে পারবেন না। কিন্তু আমি কিছুই বললাম না। অবশ্যই ও উত্তর দেবে না। নাদিয়া আবার তার ছেলের দিকে ঘুরলেন। দেখলে করিম, ওর নিজের হয়ে কথা বলার সাহসটুকুও নেই। ও এক দুর্বল, অসহায় এবং ভবিষ্যৎহীন মেয়ে। ড্রয়িং রুমে বসা একজন নারী ধীরে ধীরে উঠে আমাদের দিকে এগিয়ে এলেন। তার বয়স 50-এর কোঠায় হবে, মুখ ভারী মেকআপে ঢাকা। তিনি বললেন, নাদিয়া, হয়তো মেয়েটিকে একটা সুযোগ দেওয়া উচিত। ওকে বসতে দাও, কিছু পান করতে দাও। কিন্তু নাদিয়া হাত তুলে কঠোরভাবে মানা করে দিলেন, না খালাম্মা, আমি এটা হতে দেব না।
ও কোনো অতিথি নয়, ও আমার ছেলের করা একটা ভুল যা সে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। করিম শেষ পর্যন্ত ফেটে পড়ল। যথেষ্ট হয়েছে মা, এটা তোমার বাড়ি হতে পারে, কিন্তু সালমা আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি যদি ওকে সম্মান করতে না পারো তবে আমি। নাদিয়া চিৎকার করে তার কথা কেড়ে নিলেন। তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? এই মেয়ের জন্য পরিবার ছেড়ে দেবে? ভালো করে ভেবে দেখো করিম, তুমি কি হারাতে যাচ্ছ? আমি দাঁড়িয়ে সব দেখছিলাম। করিম তার দুর্বল উপায়ে আমাকে রক্ষা করার চেষ্টা করছিল এবং তার মা কথার আঘাতে ওকে পিষে দিচ্ছিলেন। ড্রয়িং রুমের নারীরা দৃশ্যটি এমনভাবে দেখছিলেন যেন এটি কোনো সান্ধ্যকালীন নাটক। আমার মনে হল এবার কথা বলার সময় হয়েছে, নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য নয়, বরং তাদের নিষ্ঠুরতা কতদূর যেতে পারে তা দেখার জন্য। আমি মাথা তুলে নাদিয়ার দিকে সরাসরি তাকালাম। আমি দুঃখিত যদি আমার পোশাক আপনার পছন্দ না হয়ে থাকে, কিন্তু আমি সত্যিই করিমকে ভালোবাসি এবং শুধু আপনার সাথে দেখা করতেই এখানে এসেছি। নাদিয়া এক শীতল হাসি দিলেন। ভালোবাসো? ভালোবাসা দিয়ে জীবন চলে না বাপু। জীবন কোনো রোমান্টিক সিনেমা নয়। জীবনের জন্য টাকা, সামাজিক মর্যাদা এবং একটি ভালো পরিবার প্রয়োজন, যার কোনোটিই তোমার নেই। তিনি হঠাৎ পকেট থেকে ফোন বের করে দ্রুত একটি মেসেজ লিখলেন। তারপর করিমের দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা বাড়ির পথেই আছেন, কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। তাকেই দেখতে দাও তুমি কাকে বাড়িতে নিয়ে এসেছ। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করল, ভয় নয় বরং উত্তেজনায়। বাবার প্রতিক্রিয়া কেমন হবে? তিনিও কি মায়ের মতো খারাপ হবেন? আমার মনের একাংশ চাইছিল এখনই এই প্রহসন শেষ করে চলে যেতে, কিন্তু অন্য অংশটি শেষ পর্যন্ত দেখতে চাইছিল। করিম কাছে এসে আমার কাঁধে হাত রাখল। সালমা, আমি খুব দুঃখিত। আমি জানতাম না মা এমন আচরণ করবেন। তুমি চাইলে আমরা এখনই চলে যেতে পারি। ওর চোখের দিকে তাকালাম, সেখানে শুধু লজ্জা আর অপরাধ বোধ ছিল। আমি হালকা হেসে বললাম, না ঠিক আছে, আমি থাকতে চাই। নাদিয়া আমার কথা শুনে আবার সেই শুকনো হাসি হাসলেন, যা আমি ঘৃণা করতে শুরু করেছিলাম। থাকতে চাও? খুব সাহসী তো তুমি, নাকি যাতাভাবে মরিয়া হয়ে উঠেছ? আমরা অবশেষে ড্রয়িং রুমে ঢুকলাম। সোফাগুলো বিশাল এবং আরামদায়ক ছিল, যা নরম রেশমি কাপড়ে ঢাকা। আমি এক কোণায় বসলাম এবং নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রাখার চেষ্টা করলাম। করিম আমার পাশেই বসল। ওর শরীর আড়ষ্ট হয়েছিল এবং ওর হাঁটু হালকা কাঁপছিল। নাদিয়া আমাদের ঠিক উল্টো দিকের একটি একক চেয়ারে বসলেন, তার মেরুদণ্ড সোজা এবং হাত দুটি কোলের ওপর জড়ো করা, যেন কোনো বিচারক রায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নাদিয়া যাকে খালাম্মা বলে ডাকছিলেন তিনি ওর পাশেই বসলেন। অন্য কমবয়সী নারীটি দ্রুত ক্ষমা চেয়ে চলে গেলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে ঝড় আসতে চলেছে এবং তার অংশ হতে চাননি। নাদিয়া বেশ কয়েক সেকেন্ড নীরবে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলেন। আমার ফিকে হয়ে যাওয়া সুতির শার্ট, সাধারণ স্কার্ট এবং পায়ের পাশে রাখা পুরনো ছোট ব্যাগটি। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমার পরিবার কোথায় সালমা? প্রশ্নটি ছিল শীতল এবং সোজাসাপটা। আমার বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন। মা শহরের অনেক দূরে থাকেন এবং বাড়িতে দর্জি হিসেবে কাজ করেন। নাদিয়া শব্দটি ধীরে ধীরে আওড়ালেন। দর্জি, তার মানে অত্যন্ত সাধারণ পরিবার। এটি কোনো প্রশ্ন ছিল না, বরং এটি একটি সিদ্ধান্তের মতো শোনাল, যা তিনি ধ্রুব সত্য বলে ধরে নিয়েছিলেন। হ্যাঁ, সাধারণ পরিবার, আমি শান্তভাবে উত্তর দিলাম। তবে অত্যন্ত সম্মানজনক পরিবার। আমার মা আমাকে নৈতিকতা এবং সম্মান সম্পর্কে সবকিছু শিখিয়েছেন। নাদিয়া ভুরু কুঁচকে বললেন, নৈতিকতা আর সম্মান? খুব ভালো, কিন্তু নৈতিকতা কি তোমার বিদ্যুতের বিল মেটাবে? সম্মান কি তোমার ভবিষ্যৎ সন্তানদের ভালো শিক্ষা দিতে পারবে? পাশের খালাম্মা নাদিয়ার হাতে আলতো করে স্পর্শ করে বললেন, নাদিয়া, হয়তো আমাদের মেয়েটির প্রতি একটু সদয় হওয়া উচিত। কিন্তু নাদিয়া ঝটকা দিয়ে হাত সরিয়ে নিলেন। না খালাম্মা, এ আমার ছেলের ভবিষ্যৎ। ওর ভবিষ্যতের বিনিময়ে আমি সদয় হতে পারব না। তিনি করিমের দিকে ঘুরে বললেন, বলো তো করিম, ওর সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? কিভাবে এই সম্পর্ক শুরু হলো? করিম দীর্ঘশ্বাস ফেলে বলল, একটি ক্যাফেতে ওর সাথে দেখা হয়েছিল। ও বই পড়ছিল, আমরা কথা বললাম এবং ওকে আমার ভালো লাগল। নাদিয়া মাথা নেড়ে বললেন, অবশ্যই। আর তোমার ভালো লাগলো কেন? কারণ ও বই পড়ছিল। করিম, শহরের অর্ধেক মেয়েই বই পড়ে। তিনি আবার আমার দিকে ফিরলেন। আর তুমি সালমা, তুমি কেন ওকে রাজি হলে? কারণ ও ধনী পরিবারের ছেলে বলে? তুমি কি তোমার কঠিন জীবন থেকে পালানোর সুযোগ খুঁজছিলে? কথাগুলো থাপ্পড়ের মতো লাগছিল, কিন্তু আমি পিছু হটলাম না। আমি হাত দুটি কোলের ওপর রেখে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আমি জানতাম না ও ধনী পরিবারের ছেলে। করিম শুরুতে ওর আর্থিক অবস্থা সম্পর্কে আমাকে কিছুই বলেনি। নাদিয়া হেসে বললেন, আর তুমিও কি জিজ্ঞাসা করনি? তোমার মতো চালাক মেয়ে জিজ্ঞাসা করল না? আমি বললাম,
টাকার ওপর আমার কোনো আগ্রহ ছিল না, আমার আগ্রহ ছিল ওর ওপর। নাদিয়া ব্যঙ্গ করে বললেন, কি রোমান্টিক। কিন্তু বাপু শোনো, রোমান্টিকতা খুব দ্রুত শেষ হয়ে যায়। যা পড়ে থাকে তা হলো বাস্তব, আর বাস্তব হলো তুমি আমার ছেলের উপযুক্ত নও। আমি সদর দরজায় চাবি ঘোরানোর শব্দ এবং তারপর ভারী পায়ের আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলল এবং একজন লম্বা মানুষ ভেতরে ঢুকলেন। তিনি একটি মার্জিত ধূসর স্যুট পরেছিলেন, চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ানো ছিল এবং আলোর নিচে তার চশমা চকচক করছিল। ইনি করিমের বাবা, আদিল। নাদিয়া দ্রুত উঠে তার দিকে গেলেন। আদিল, অবশেষে এলে, দেখো তোমার ছেলে বাড়িতে কাকে নিয়ে এসেছে। আদিল আমার দিকে তাকালেন। তার চোখ দুটো নাদিয়ার মতোই আমাকে পরখ করছিল, কিন্তু তার মুখাবয়ব ছিল ভাবলেশহীন। তিনি দরজার পাশের ছোট টেবিলের ওপর তার চামড়ার ব্যাগটি রাখলেন এবং ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলেন। শুভ সন্ধ্যা, তিনি গম্ভীর এবং শান্ত গলায় বললেন। আমি নিচু স্বরে অভিবাদন জানালাম। করিম উঠে আমার পাশে দাঁড়াল। বাবা, এ সালমা, আমার বাগদত্তা। আদিল নাদিয়ার পাশের সোফায় বসলেন। তিনি চশমা খুলে পকেট থেকে ছোট এক টুকরো কাপড় বের করে তা মুছলেন, তারপর আবার চোখে দিলেন। তার প্রতিটি নড়াচড়া ছিল মাপা এবং ধীর। বাগদত্তা, তিনি শব্দটি এমনভাবে বললেন যেন এর স্বাদ পরীক্ষা করছেন। কতদিন হল? করিম বলল, প্রায় 8 মাস। নাদিয়া কর্কশ গলায় বাধা দিয়ে বললেন, 8 মাস, আর আমরা ওর সম্পর্কে কিছুই জানি না? আদিল হাত তুলে নাদিয়াকে থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সম্পর্কে বলো সালমা। আমি কথা বলতে শুরু করলাম। আমার সাধারণ কাজ, আমার মা এবং আমার সাদামাটা জীবন সম্পর্কে তাকে বললাম। আমি সত্যি কথাই বললাম, এমন কোনো তথ্য দিলাম না যা আমার আসল রূপ প্রকাশ করে দিতে পারে। তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন এবং মাঝে মধ্যে মাথা নাড়ছিলেন। আমি থামলে তিনি কয়েক সেকেন্ড নীরব থেকে বললেন, বুঝলাম, মনে হচ্ছে তুমি একটি ভদ্র মেয়ে। কিন্তু তিনি একটু থামলেন। কিন্তু আমাদের পরিবার আর তোমার পরিবারের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। সামাজিক অবস্থান, আর্থিক সক্ষমতা, সবকিছুতেই আকাশ পাতাল তফাত। তার কথাগুলো নাদিয়ার তুলনায় নরম হলেও তার অর্থ ছিল ঠিক ততটাই নিষ্ঠুর। তুমি যদি আমার জায়গায় থাকতে, তবে কি তুমি এই অপমান মেনে নিতে? নাদিয়া আমার নীরবতার সুযোগ নিয়ে আবার বলে উঠলেন, দেখলে আদিল, ও নিজেও সত্যটা জানে। ও নিজের পক্ষে কোনো সাফাই গাইতে পারছে না, কারণ গাওয়ার মতো কিছু নেইও। আদিল নাদিয়াকে উপেক্ষা করে করিমের দিকে তাকিয়ে বললেন, করিম, তুমি একজন শিক্ষিত এবং বুদ্ধিমান যুবক। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তুমি কেন নিজের জীবনকে এভাবে জটিল করে তুলতে চাইছ? করিম কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আদিল আবার হাত তুলে থামিয়ে দিলেন। আমাকে শেষ করতে দাও। আমি বলছি না সালমা খারাপ মেয়ে, কিন্তু বাস্তবতা হলো ও আমাদের জীবনের সাথে খাপ খায় না। বিয়ে শুধু দুজন মানুষের মধ্যে হয় না, এটি দুটি পরিবারের মধ্যে হয়। আর আমাদের পরিবারের কিছু নির্দিষ্ট মানদণ্ড আছে। মানদণ্ড শব্দটি আমার কানে বাজতে লাগল। তিনি আমার সম্পর্কে এমনভাবে কথা বলছিলেন যেন আমি এমন কোনো পণ্য যার গুণগত মান ঠিক নেই। আমি করিমের দিকে তাকালাম। ও সেখানে অসহায় হয়ে দাঁড়িয়েছিল। ও জানত না কি বলবে বা কি করবে। ওর উপর আমার এক ধরনের হতাশা তৈরি হলো। ও দাবি করত ও আমাকে ভালোবাসে, কিন্তু এখন যখন ওর পরিবার আমাকে অপমান করে ছিঁড়ে ফেলছে, ও তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। খালাম্মা আবার পরিস্থিতি হালকা করার চেষ্টা করলেন। হয়তো আমাদের সালমাকে আরও ভালো করে চেনা উচিত, ওকে একটা সুযোগ দেওয়া উচিত। কখনো কখনো প্রথম ধারণা ভুল হতে পারে। কিন্তু নাদিয়া দমার পাত্র নন। না খালাম্মা, প্রথম ধারণাই সাধারণত সবচেয়ে সঠিক হয়। আর ওকে নিয়ে আমার ধারণা পরিষ্কার, এই মেয়ে আমাদের জগতের কেউ নয়। তিনি উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালেন, যেখান থেকে বাগানের দৃশ্য দেখা যাচ্ছিল। করিম, তুমি জানো তোমার বাবা আর আমি এই জীবন গড়ার জন্য কত কষ্ট করেছি। আমরা শূন্য থেকে শুরু করেছি এবং বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আজ এই অবস্থানে পৌঁছেছি। আর তুমি একটি ক্যাফেতে দেখা হওয়া মেয়ের জন্য এই সব কিছু ছুঁড়ে ফেলে দিতে চাইছ? তিনি আবার করিমের দিকে ফিরলেন। ভবিষ্যতের কথা ভাবো, সন্তানদের কথা ভাবো। তুমি কি সাধারণ এক জীবন কাটাতে চাও, যেখানে প্রতি মাসে ভাড়া দেওয়ার জন্য লড়াই করতে হবে? তোমার সন্তানরা কি সেই সুযোগ সুবিধা ছাড়াই বড় হবে যা তুমি পেয়েছ? করিম তার কাছে গিয়ে বলল, মা, আমি অভাবের জীবন কাটাবো না। আমি কাজ করি, আমার ভালো বেতন আছে, আমি পারব। নাদিয়া ব্যঙ্গ করে বললেন, তোমার বেতন দিয়ে তো একটি বাচ্চার একটি নামী স্কুলের খরচও চলবে না। তুমি জানো না জীবনের আসল খরচ কত, কারণ সারা জীবন তুমি আমাদের ওপর নির্ভর করে চলেছ। কথাগুলো ছিল নির্মম, কিন্তু সত্য। করিম সত্যিই এক বিলাসবহুল জীবন কাটাচ্ছিল, যা ওর পরিবার ওকে দিয়েছিল। ওর ফ্ল্যাটটি ওর বাবার নামে, ওর গাড়িটি উপহার পাওয়া, এবং এমনকি ওর চাকরিটিও বাবার মাধ্যমেই ঠিক হয়েছিল।
আমি করিমের চোখে একটা পরিবর্তন দেখতে পেলাম, এক ধরনের দ্বিধা, ভয় এবং অনিশ্চয়তা। নাদিয়া ওর মনে সন্দেহের বীজ বুনে দিচ্ছিলেন এবং তিনি সফল হচ্ছিলেন। আমি সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম, করিম, তুমি যদি নিশ্চিত না হও তবে এখনই সব বন্ধ করে দেওয়া ভালো। ও দ্রুত মাথা নেড়ে বলল, না, আমি নিশ্চিত, আমি শুধু। ও বাক্যটি শেষ করতে পারল না। ওর ভালোবাসা এবং সবকিছু হারানোর ভয়ের মাঝে পিষ্ট হচ্ছিল। আদিল দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালেন। আমার মনে হয় আমাদের সবারই একটু ভাবার সময় প্রয়োজন। করিম, সালমাকে বাড়ি পৌঁছে দাও। আগামীকাল আমরা শান্ত হয়ে কথা বলবো। নাদিয়া আপত্তি করতে চাইলেন, কিন্তু আদিল তার দিকে কঠোরভাবে তাকালেন। আজকের মতো যথেষ্ট হয়েছে নাদিয়া। আমরা বাড়ি থেকে নিঃশব্দে বের হলাম। করিম গাড়ির দরজা খুলে দিলে আমি ভেতরে বসলাম। ও চালকের আসনে বসল, কিন্তু ইঞ্জিন চালু করল না। ও স্টিয়ারিংয়ে হাত রেখে মাথা নিচু করে বসে রইল। আমি সত্যিই দুঃখিত সালমা, আমি জানতাম না তারা এতটা নিষ্ঠুর হবেন। আমি জানালার দিকে তাকালাম। রাত নামতে শুরু করেছে এবং রাস্তার আলোগুলো একে একে জ্বলে উঠছে। ঠিক আছে, অন্তত এখন আমি তাদের আসল রূপটা জানলাম। করিম বলল, তারা সবসময় এমন নন, তারা শুধু চিন্তিত। আমি ওর দিকে ফিরলাম। করিম, তারা চিন্তিত ছিলেন না, তারা অপমান করছিলেন, তারা নিষ্ঠুর ছিলেন। ও বলল, আমি জানি, তবে হয়তো তাদের একটু সময় দিলে তারা যদি তোমাকে চেনার সুযোগ পায়। আমি বাধা দিলাম, চেনার সুযোগ? তারা আমাকে চিনতে চায় না করিম, তারা চায় আমি যেন অদৃশ্য হয়ে যাই। অবশেষে ও গাড়ি ছাড়ল। রাস্তা ছিল শান্ত। সিগন্যালে গাড়ি থামলেও আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও আমি করি? বলো, আমি যে কোনো কিছু করতে রাজি। যে কোনো কিছু? কথাটি অর্থহীন ছিল, কারণ ও এমন কিছুই করবে না যা ওর পরিবার বা অর্থকে ঝুঁকিতে ফেলে। আমি চাই তুমি সিদ্ধান্ত নাও। হয় তুমি সত্যিকারের অর্থেই আমার পাশে দাঁড়াও এবং তাদের মুখোমুখি হয়ে প্রমাণ করো যে তুমি এই সম্পর্কের ব্যাপারে সিরিয়াস, অথবা এখনই আমাকে ছেড়ে দাও এবং সব শেষ করে দাও। গাড়িতে নিস্তব্ধতা নেমে এলো। সিগন্যাল সবুজ হলো এবং ও গাড়ি চালাতে শুরু করল, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিল না। যখন আমার সাদামাটা অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম, ও গাড়ি থামালো। বিল্ডিংটি ছিল পুরনো, দেয়ালের রং চটে গিয়েছিল এবং বাইরের সিঁড়িগুলো কিছুটা নড়বড়ে ছিল। আমি এই জায়গাটি বিশেষভাবে বেছে নিয়েছিলাম যাতে করিম ভাবে যে আমি সত্যিই গরিব। ও বলল, সালমা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে সবকিছু ত্যাগ করতে বলছো। আমি বললাম, না করিম, আমি শুধু তোমাকে আমাকে বেছে নিতে বলছি। এটা ত্যাগ নয়, এটা একটা সিদ্ধান্ত। ও কিছু বলার আগেই আমি গাড়ি থেকে নেমে পড়লাম এবং পেছনে ফিরে না তাকিয়েই ভেতরে ঢুকলাম। আমি শুনতে পেলাম গাড়িটি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আমি আমার ছোট ফ্ল্যাটে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। জায়গাটি শান্ত এবং অন্ধকার ছিল। আমি আলো জ্বালিয়ে আমার পুরনো ব্যাগটি সোফায় ছুঁড়ে ফেললাম। শোবার ঘরে গিয়ে বিছানার এক কোণে বসলাম। অপমান, সেই তীক্ষ্ণ কথাগুলো এবং অবজ্ঞার ভার আমার উপর চেপে বসল। কিন্তু সবচেয়ে বেশি যা আমাকে কষ্ট দিচ্ছিল তা হলো করিমের দুর্বলতা। আমি ওর থেকে একটু দৃঢ়তা, একটু সাহসিকতা আশা করেছিলাম, কিন্তু আমি শুধু দ্বিধা আর ভয়ই দেখলাম। পকেট থেকে ফোন বের করলাম। কোনো মেসেজ নেই, কোনো কল নেই। ওর কাছ থেকে অন্তত একটা কিছুর আশা করছিলাম, কিন্তু ফোনটি নিথর হয়ে পড়ে রইল। আমি বাথরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখলাম। আমার মুখ ক্লান্ত এবং চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। আমি সেই সাধারণ পোশাকগুলো খুলে ফেললাম যা আমি নিজেকে গরিব দেখানোর জন্য পরেছিলাম। আমি এক মুহূর্ত স্থির হয়ে ভাবলাম, এটি একটি পরীক্ষা ছিল যার মাধ্যমে আমি সত্য জানতে চেয়েছিলাম, আর আমি সত্যটি পেয়েছি। নাদিয়া আর আদিল আমার মধ্যে এক তুচ্ছ গরিব মেয়ে ছাড়া আর কিছুই দেখতে পাননি, আর করিম তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তিশালী ছিল না। আমি বাতটালের পাশে বসে দু হাতে মাথা চেপে ধরলাম। পরবর্তী পদক্ষেপ কি হবে? আমি কি এই খেলা চালিয়ে যাব? আমি কি সত্য প্রকাশ করে দেব, নাকি সবকিছু শেষ করে এগিয়ে যাব? হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলাম করিমের নাম। কিছুক্ষণ ইতস্তত করে ফোন ধরলাম। হ্যাঁ সালমা, ও বলল। আমি সবকিছুর জন্য দুঃখিত। আমি জানি না কি বলবো বা কি করব। ওর কণ্ঠে দুঃখ আর দ্বিধা স্পষ্ট ছিল। আমি বললাম, করিম, আমি ক্লান্ত, কাল কথা বলি। ও মিনতি করে বলল, না প্লিজ, আমার এখনই কিছু বলা দরকার। আমি ভাবছি পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা। আমি নিজের মতো করে বাঁচতে চাই। ওর কথা আমাকে অবাক করল, কিন্তু ও সত্যি এটি বলছে নাকি সাময়িক আবেগের বশবর্তী হয়ে বলছে তা নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। তুমি কি নিশ্চিত?
তুমি কি সত্যি সবকিছু হারাতে প্রস্তুত? ওপাশে দীর্ঘ নীরবতা বিরাজ করল। তারপরও নিচু স্বরে বলল, আমি জানি না সালমা, আমি খুব ভয়ে আছি। আমি চোখ বন্ধ করে বললাম, আমিও ভয়ে আছি করিম, তবে তোমার ভয়ের কারণগুলো আমার থেকে আলাদা। পরের দিন দেরিতে ঘুম ভাঙল। সারা রাত নাদিয়া আর আদিলের নিষ্ঠুর কথাগুলো স্বপ্নের মতো তাড়া করছিল। ফোনে দেখলাম করিমের 3টি মেসেজ। প্রথমটি ছিল, শুভ সকাল, আজ কি আমরা দেখা করতে পারি? দ্বিতীয়টি, আমার তোমার সাথে কথা বলা খুব দরকার। এবং তৃতীয়টি, মা আজ সকালে ফোন করেছিলেন, তিনি তোমার সাথে আবার দেখা করতে চান। তৃতীয় মেসেজটি আমি বারবার পড়লাম। নাদিয়া আমার সাথে আবার কেন দেখা করতে চান? তিনি কি গতকাল যা শুরু করেছিলেন তা শেষ করতে চান? আমাকে পুরোপুরি ভেঙে দিতে চান? আমি ছোট করে উত্তর দিলাম, ঠিক আছে, কখন এবং কোথায়? উত্তর এলো, আজ বিকেল 5টায়, আমাদের বাড়িতেই। আমি ঢোক গিললাম। সেই বাড়িতে আবার যাওয়া এবং নাদিয়ার মুখোমুখি হওয়া কঠিন ছিল, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তিনি এবার কি চাল চালছেন। আমি লিখলাম, আমি আসব। সারাটা দিন আমি প্রস্তুতি নিলাম এবং চিন্তা করলাম। আমি আমার আসল আলমারির কাছে গেলাম, যা করিম কখনো দেখেনি। সেটি ছিল একটি অভিজাত এলাকায় অবস্থিত বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। কিন্তু আমি ঠিক করলাম এই পরীক্ষাটি চালিয়ে যাব। আমি আবার খুব সাধারণ পোশাক পরলাম, এমনকি আগের দিনের চেয়েও বেশি সাধারণ। ঠিক 5টার সময় আমি সেই একই দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আমি বেল বাজাতেই এবার একজন গৃহকর্মী দরজা খুললেন। 50ঊর্ধ্ব এক নারী, পরনে ইউনিফর্ম। তিনি নিরপেক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ভেতরে ঢোকার ইশারা করলেন এবং বললেন, ম্যাডাম নাদিয়া আপনার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। আমি ভেতরে ঢুকলাম। জায়গাটি গতকালের চেয়ে অনেক বেশি শান্ত ছিল। কোনো অতিথি নেই, কোনো শব্দ নেই। শুধু নাদিয়া সেই একই চেয়ারে বসেছিলেন, সামনের টেবিলে 1 কাপ কফি। তিনি আমার দিকে তাকিয়ে শুধু একটি শীতল শব্দ বললেন, বসুন। আমি উল্টো দিকের সোফায় বসলাম। ঘরে আর কেউ ছিল না। আদিল নেই, করিম নেই, কেউ নেই। নাদিয়া বললেন, করিম কিছুক্ষণ পর আসবে, তার আগে আমি তোমার সাথে একান্তে কথা বলতে চাই। আমার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল, কিন্তু আমি বাইরের গাম্ভীর্য বজায় রাখলাম। আমি বললাম, বলুন। নাদিয়া কফিতে চুমুক দিয়ে কাপটি যত্ন সহকারে রাখলেন। আমি তোমার সাথে সোজাসুজি কথা বলবো সালমা। আমি তোমাকে পছন্দ করি না এবং কখনোই করব না, কিন্তু আমি একজন মা, আর আমি দেখছি করিম কোনো এক কারণেই তোমার প্রতি খুব আসক্ত। তিনি একটু থামলেন, তার চোখ দুটো আমার মুখ ভেদ করে যাচ্ছিল। তাই আমি তোমাকে একটি প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রস্তাব? শব্দটি আমার মনে একই সাথে কৌতূহল আর ভয়ের উদ্রেক করল। তিনি বললেন, শোনো, আমি তোমাকে অনেক টাকা দেব, বিশাল অঙ্ক, $50,000। বিনিময়ে তুমি করিমের জীবন থেকে হারিয়ে যাবে, তাকে ছেড়ে দেবে, তার সাথে সব যোগাযোগ ছিন্ন করবে, যেন তোমার অস্তিত্ব কখনোই ছিল না। তার কথার পরের নিস্তব্ধতা সীসার মতো ভারী ছিল। তিনি টাকা দিয়ে আমাকে কিনে নিতে চাইছিলেন যাতে আমি অদৃশ্য হয়ে যাই। আমি সরাসরি তার দিকে তাকিয়ে বললাম, $50,000? তিনি বললেন, হ্যাঁ, আমি জানি তোমার জন্য এটি একটি বিশাল অঙ্ক। এটা দিয়ে তুমি নতুন জীবন শুরু করতে পারবে, তোমার মাকে সাহায্য করতে পারবে, আরও ভালোভাবে বাঁচতে পারবে। আমি এক শীতল হাসি দিলাম। আপনি মনে করেন এই অঙ্কটা অনেক বড়? নাদিয়া কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালেন। অবশ্যই, তুমি কয়েক বছরে যা আয় করবে এটি তার চেয়েও অনেক বেশি। আমি ছোট করে হাসলাম। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না নাদিয়া, একদম কিছুই না। তার মুখের অভিব্যক্তি বদলে গেল, চোখে কিছুটা বিভ্রান্তি দেখা দিল। কি বলতে চাইছো তুমি? আমি বললাম, বলতে চাইছি যে আপনি আমার পোশাক আর চেহারা দেখে আমাকে বিচার করেছেন, কিন্তু আমি আসলে কে তা জানার চেষ্টা করেননি। নাদিয়া আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার শরীর আড়ষ্ট হয়েছিল। আমার সাথে চালাকি করার চেষ্টা করো না বাপু। আমি তোমার মতো মেয়েদের চিনি, যারা ধনী ছেলেদের ফাঁদে ফেলে সহজ জীবনের স্বপ্ন দেখে। আমিও উঠে দাঁড়ালাম এবং সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি কোনো খেলা খেলছি না, আর এখন আমি আপনাকে সত্যিটা বলবো, কারণ এই নাটক করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আমি পকেট থেকে ফোন বের করে আমার ব্যাংকের অ্যাপটি খুললাম। পিনকোড দিয়ে স্ক্রিনটি তার দিকে ঘুরালাম। এটি আমার আসল ব্যালেন্স। নাদিয়া স্ক্রিনের দিকে তাকালেন। দেখলাম তার চোখ দুটো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, মুখটা হাঁ হয়ে গেল। সেখানে $2.5 লক্ষ বেশি ব্যালেন্স দেখাচ্ছিল। এটি ছিল আমার মাত্র একটি অ্যাকাউন্টের টাকা। আমার আরও অনেক অ্যাকাউন্ট, বিনিয়োগার সম্পত্তি ছিল। এটা হতে পারে না, তিনি কাঁপা কাঁপা স্বরে বিড়বিড় করলেন। আমি বললাম, এটি পুরোপুরি সত্যি নাদিয়া, আমি কোনো গরিব নই। আমি মাসে $18,000 আয় করি। আমি বড় বড় কোম্পানির টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমি আমার পেশায় একজন বিশেষজ্ঞ। আমি ফোনটি বন্ধ করে পকেটে রাখলাম।
কিন্তু আমি করিমের সামনে খুব সাধারণভাবে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এমন এক পুরুষকে চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে, আমার টাকাকে নয়। আর আমি দেখতে চেয়েছিলাম তার পরিবার এমন এক নারীর সাথে কেমন ব্যবহার করে যাকে তারা গরিব মনে করে। নাদিয়া এক পা পিছিয়ে গেলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তুমি সারাক্ষণ মিথ্যা বলেছ? আমি বললাম, আমি মিথ্যা বলিনি, শুধু পুরো সত্যটা বলিনি, ঠিক যেভাবে আপনি না চিনে আমাকে বিচার করেছেন। ঠিক সেই মুহূর্তে দরজা খোলার শব্দ শুনলাম। করিম ভেতরে ঢুকল, ওর পেছনে আদিল। তারা দৃশ্যটি দেখে থমকে দাঁড়াল। নাদিয়া ফ্যাকাশে হয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি তার সামনে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছি, যা তারা আগে কখনো দেখেনি। এখানে কি হচ্ছে? করিম উদ্বেগের সাথে প্রশ্ন করল। নাদিয়া কোনো উত্তর দিলেন না। তিনি যা শুনেছেন আর দেখেছেন তা হজম করার চেষ্টা করছিলেন। আদিল ধীর পায়ে এগিয়ে এসে বললেন, নাদিয়া, তুমি কি ঠিক আছো? অবশেষে নাদিয়া কথা খুঁজে পেলেন। ও গরিব নয়, ও অনেক ধনী, অনেক ধনী। করিম পুরোপুরি অবাক হয়ে আমার দিকে তাকালো। সালমা, মা কি বলছেন? আমি ওর দিকে ঘুরে বললাম, আমি বলতে চাইছি যে আমি তোমার সাথে সৎ ছিলাম না করিম। আমি গরিব নই, আমি তোমার চেয়েও বেশি আয় করি। আমি এই বাড়ির চেয়েও বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকি। আমার নিজের গাড়ি আছে, যা আমি তোমার সামনে কখনোই ব্যবহার করিনি। ওর মুখে তখন বিস্ময়, বিভ্রান্তি আর প্রতারিত হওয়ার বেদনার সংমিশ্রণ। কেন তুমি মিথ্যা বললে? আমি বললাম, কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি আসলে কে আর তোমার পরিবার কেমন। এখন আমি তা জেনে গিয়েছি। আদিল সবার আগে পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারলেন। তিনি ধীর পায়ে সোফায় বসলেন, হাত দুটি একসাথে জড়ো করে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তার মানে এই সব কিছুই একটি পরীক্ষা ছিল? আমি শান্তভাবে উত্তর দিলাম, হ্যাঁ। আমি দেখতে চেয়েছিলাম যখন আপনারা ভাববেন আমার কাছে কিছু নেই, তখন আপনারা আমার সাথে কেমন ব্যবহার করেন, আর আমি তা দেখে ফেলেছি। নাদিয়া তার শক্তি কিছুটা ফিরে পেলেন। তার কণ্ঠস্বর আবার তীক্ষ্ণ হল, কিন্তু তাতে সামান্য কম্পন ছিল। এটি একটি প্রতারণা, এটি ডাহা মিথ্যা। আমি বললাম, ঠিক সেই মেকি সম্মানের মতো যা আপনারা মানুষের পোশাক আর ব্যাংক ব্যালেন্স দেখে প্রদর্শন করেন। করিম লাল মুখে আমার কাছে এগিয়ে এলো। সালমা, তুমি কিভাবে এটা করতে পারলে? মাসের পর মাস কিভাবে আমার কাছে মিথ্যা বললে? আমি সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম, বলো তো করিম, তুমি কি আমাকে ঠিক একইভাবে ভালোবাসতে যদি শুরু থেকেই সত্যিটা জানতে? তুমি কি আমাকে একজন মানুষ হিসেবে নাকি একটা সুযোগ হিসেবে দেখতে? ও উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু শব্দ খুঁজে পেল না। ওর নীরবতাই আমাকে উত্তর দিয়ে দিল। আদিল সবার চেয়ে শান্ত গলায় বললেন, সালমা, তুমি যা করেছ তা বুদ্ধিমানের কাজ ছিল, অস্বীকার করব না, কিন্তু এটি খুব নিষ্ঠুরও ছিল। তুমি আমার ছেলের আবেগ নিয়ে খেলেছ এবং আমাদের সবাইকে অপদস্থ করেছ। আমি তার দিকে ঘুরে বললাম, নিষ্ঠুর তো আপনারা ছিলেন। আপনারা আমাকে অপমান করেছেন, ঘৃণা করেছেন, এমনকি টাকা দিয়ে আমাকে আপনার ছেলের জীবন থেকে কিনে নিতে চেয়েছেন। সবই কারণ আপনারা ভেবেছিলেন আমি গরিব। নাদিয়া হঠাৎ চিৎকার করে উঠলেন, আমরা তো জানতাম না, আমাদের জানার কথা ছিল কিভাবে? আমি এক মরণপণ শান্ত গলায় বললাম, আপনারা জানতেন না, কিন্তু তা সত্ত্বেও বিচার করেছেন। শুধুমাত্র পোশাক দেখে একজন মানুষের বিচার করেছেন। ঘরে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো, যা ঘৃণা আর যন্ত্রণায় ভরা ছিল। করিম সোফায় বসে 2 হাতে মাথা চেপে ধরল। আমি বিশ্বাস করতে পারছি না। তুমি এটা করেছ, বিশ্বাস করতে পারছি না। আমি ওর কাছে গিয়ে পাশে বসলাম। করিম, আমার দিকে তাকাও। ও ধীরে ধীরে মাথা তুলল, ওর চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। আমি বললাম, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এটি করিনি। আমি এটি করেছি কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, আমার টাকাকে নয়। কিন্তু তুমি সারাক্ষণ দ্বিধায় ছিলে। ও বলল, কিন্তু তুমি মিথ্যে বলেছ, সত্যিটা লুকিয়েছ। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুমি কি মিথ্যার জন্য রাগ করছ, নাকি এটা জেনে রাগ করছ যে তুমি এমন এক নারীর সাথে ছিলে যার তোমাকে আর্থিকভাবে কোনো প্রয়োজন নেই? কথাটি ওকে বড় ধাক্কা দিল। কি বলতে চাইছ তুমি? আমি বললাম, আমি বলতে চাইছি যে তোমার মনের একটা অংশ হয়তো আমি গরিব বলে স্বস্তিতে ছিল। সেটি তোমাকে আমার চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী অনুভব করাতো। তুমি নিজেকে সেই নায়ক মনে করতে যে এই অসহায় মেয়েটিকে রক্ষা করবে। ওর আগে ফুসতে ফুসতে উঠে দাঁড়াল। এটা সত্যি নয়, আমি কখনোই তোমাকে নিয়ে এমন ভাবিনি। আমি দাঁড়িয়ে বললাম, তাই নাকি? তাহলে তুমি কেন কখনো আমার কাজ নিয়ে বিস্তারিত জানতে চাওনি?
কেন জানতে চাওনি আমি কত আয় করি? কেন তুমি এত সহজে মেনে নিলে যে আমি এক সাদামাটা ফ্ল্যাটে ফাঁকি আর সস্তা পোশাক পরি? করিম মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হল না। ও জানত আমি ঠিক বলছি। নাদিয়া উচ্চস্বরে বাধা দিয়ে বললেন, এই সব এখন গুরুত্বহীন। আসল কথা হলো তুমি আমাদের সবাইকে ঠকিয়েছ। আর আমি আমার ছেলেকে এমন এক মিথ্যেবাদী মেয়ের সাথে বিয়ে করতে দেব না, সে ধনী হোক আর গরিব হোক। আমি দ্রুত ঘুরে তার দিকে তাকালাম। মিথ্যেবাদী? আপনি মিথ্যার কথা বলছেন? আপনি যে নৈতিকতা আর আদর্শের ভান করেন, কিন্তু আসলে মানুষকে টাকার মাপে বিচার করেন। আমি এক কদম এগিয়ে গেলাম। আপনি সেই নারী যে $50,000 দিয়ে আপনার ছেলের জীবন থেকে আমাকে সরিয়ে দিতে চেয়েছিলেন, যেন আমি কোনো পণ্য যা কেনা যায়। আপনি বড় বড় কথা বলছেন। নাদিয়ার মুখ রাগে আর অপমানে বেগুনি হয়ে গিয়েছিল। আদিল অবাক হয়ে বললেন, নাদিয়া, তুমি কি সত্যি এটা করেছ? নাদিয়া কোনো উত্তর দিলেন না, শুধু হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইলেন। আমি তার আরও কাছে গিয়ে বললাম, জানেন সবচেয়ে খারাপ বিষয় কি? আপনারা আমাকে বিচার করেছেন সেটি বড় কথা নয়। বড় কথা হলো আপনারা আমাকে মানুষ হিসেবে চেনার একটা সুযোগও দেননি। আপনারা আমাকে গরিব দেখেছেন আর ঠিক করে নিয়েছেন যে আমার কোনো ন্যূনতম সম্মান পাওয়ার যোগ্যতা নেই। করিম বাধা দেওয়ার চেষ্টা করল। সালমা, দয়া করে শান্ত হও। আমি ওর দিকে ঘুরে রাগে বললাম, শান্ত হব করিম? গত কয়েক মাসের মধ্যে এই প্রথম আমি পুরোপুরি শান্ত আছি, কারণ আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি নাদিয়া, আদিল এবং করিমের দিকে তাকিয়ে বললাম, আমি দেখলাম যে এই পরিবার মানুষের মূল্য দেয় তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। আমি দেখলাম করিম মুখে ভালোবাসার কথা বললেও ও আমাকে রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না, যখন ও ভেবেছিল আমি দুর্বল। নাদিয়া শেষ পর্যন্ত ফেটে পড়লেন। যথেষ্ট হয়েছে, অনেক নাটক হয়েছে। তুমি নিজেকে ভুক্তভোগী দেখাচ্ছ, কিন্তু আসলে তুমিই আমাদের ঠকিয়েছ। আমি বললাম, আমি আমার টাকা লুকিয়েছি ঠিকই, কিন্তু আপনারা আপনাদের আসল কুৎসিত রূপটা লুকিয়ে রেখেছিলেন। আপনারা গরিবদের প্রতি ঘৃণা আর অহংকার লুকিয়ে রেখেছিলেন। নাদিয়া চিৎকার করে বললেন, আমার বাড়ি থেকে বের হও, এখনই বের হও। আদিল তাকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। না আদিল, আমি চুপ থাকব না যখন এই মেয়ে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের অপমান করছে। তিনি করিমের দিকে আঙুল তুলে বললেন, করিম, এত বড় মিথ্যার পরও যদি তুমি ওর পাশে দাঁড়াও, তবে তুমি আর আমার ছেলে নও। করিম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলতে পারল না। আমি সোফা থেকে আমার ব্যাগটি তুলে নিলাম। চিন্তা করবেন না নাদিয়া, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার কথায় নয়, বরং আমি যা দেখার তা দেখে ফেলেছি বলেই যাচ্ছে। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। করিম পেছন থেকে দৌড়ে এলো। সালমা, দয়া করে দাঁড়াও। আমি দরজার কাছে থামলাম, কিন্তু ওর দিকে তাকালাম না। কি চাও করিম? ও বলল, আমি জানি না কি বলবো। সবকিছু খুব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি শেষবারের মতো ওর মুখোমুখি হওয়ার জন্য ঘুরলাম। যদি কিছু বলার থাকে তবে এখনই বলো, কারণ এটিই শেষ সুযোগ। ও ওর মায়ের দিকে তাকালো, যিনি রাগে কাঁপছিলেন, তারপর আমার দিকে তাকালো। আমি ওর চোখে ভয়, দ্বিধা আর অক্ষমতা দেখতে পেলাম। ও কয়েকবার মুখ খুলল, কিন্তু কথা বের হলো না। ও দুটি জগতের মাঝখানে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওর চোখের দিকে শেষবারের মতো তাকালাম। একটু সাহসের বা শক্তির খোঁজ করলাম, কিন্তু ভয় ছাড়া আর কিছুই পেলাম না। আমি এটাই ভেবেছিলাম। আমি নিচু সরে বিড়বিড় করলাম। আমি দরজার দিকে ঘুরলাম, কিন্তু নাদিয়া পেছন থেকে চিৎকার করে বললেন, হ্যাঁ, পালাও, মিথ্যাবাদী মেয়ে, পালাও। তুমি এই বাড়িতে ঢোকার যোগ্য নও। আমি থামলাম। আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল। মনে হলো আমি আর পালিয়ে যাব না, এই নারীর কথায় পিষ্ট হয়ে চুপ থাকব না। আমি ধীর পায়ে ঘুরে তার দিকে এগোলাম। জানেন আপনার আর আমার মধ্যে পার্থক্য কি নাদিয়া? আমি তার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। আমি নিজেকে নিজে করেছি। আমার প্রতিটি পয়সা আমার ঘাম আর পরিশ্রমের ফসল। আমি উত্তরাধিকার সূত্রে কিছু পাইনি, কোনো ধনী ছেলেকে বিয়েও করিনি। আমি কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করেছে। আমার কণ্ঠস্বর চড়তে লাগল। অথচ আপনার যা কিছু আছে তা আপনার স্বামীর দেওয়া। এই বিলাসিতা, এই অহংকার, সবই অন্য এক পুরুষের সম্পদের উপর দাঁড়িয়ে আছে। নাদিয়া রাগে লাল হয়ে গেলেন। তোমার সাহস কত? আমার সাথে এভাবে কথা বলার সাহস পাও কোত্থেকে? আমি বললাম, সাহস পাই কারণ আমি সত্যটা দেখতে পেয়েছি। আপনি একজন অন্তঃসার শূন্য নারী, যার আছে শুধু অহংকার। আপনি স্বামীর টাকার পেছনে লুকিয়ে থেকে মানুষকে বিচার করেন। নাদিয়া হাত তুললেন যেন আমাকে চড় মারবেন, কিন্তু আমি নড়লাম না। আমি স্থির হয়ে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করলাম। আদিল দৌড়ে এসে তার হাত ধরে ফেললেন। নাদিয়া, থামো। তিনি হাত ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করলেন, ছাড়ো আদিল, এই মেয়েটার প্রাপ্য হলো। আমি চিৎকার করে তার কথা থামিয়ে দিলাম। প্রাপ্য কি? চড় খাওয়া? কারণ আমি সত্য বলেছি, কারণ আমি আপনার অপমান মেনে নেইনি। করিম কাছে আসার চেষ্টা করলে আমি রাগে ওর দিকে ঘুরলাম। আমাদের থামতে বলছো করিম? গতকাল যখন তোমার মা আমাকে অপমান করছিলেন তখন তুমি কোথায় ছিলে? যখন তিনি আমাকে $50,000 কিনতে চেয়েছিলেন তখন তোমার সাহস কোথায় ছিল? আমি ওর বুকের দিকে আঙুল তুলে বললাম, তুমি সেখানে একটা ভীতু বাচ্চার মতো চুপচাপ দাঁড়িয়েছিলে যে তার মায়ের রাগকে ভয় পায়।
করিম, তুমি পুরুষ নও, তুমি শুধু এক বড় হয়ে যাওয়া শিশু যে তার পরিবারের সম্পদের পেছনে লুকিয়ে থাকে। আমার কথাগুলো ওঠে চড়ের চেয়েও বেশি আঘাত করল। ওর চোখে কিছু একটা ভেঙে যেতে দেখলাম। ও বলল, সালমা, আমি বললাম, আমি কি? আমি দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি। এই সব কিছুর কোনো মূল্য নেই যদি দরকারে তুমি আমার পাশে দাঁড়াতে না পারো। নাদিয়া আদিলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে আমার দিকে তেড়ে এলেন। তুমি ধনী হও আর গরিব হও, তুমি আমার ছেলের যোগ্য নও। আমি এক মরণপণ শান্ত গলায় বললাম, অবশেষে আমরা একটা বিষয়ে একমত হলাম। আমি সত্যিই ওর যোগ্য নই, কারণ আমি ওর চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য। আমি একজন সত্যিকারের পুরুষ পাওয়ার যোগ্য, এমন কোনো শিশু নয় যার প্রতিটি পদে মায়ের প্রয়োজন হয়। ঘরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল, সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি পকেট থেকে আবার ফোন বের করলাম এবং রিয়েল এস্টেট অ্যাপটি খুলে নাদিয়ার দিকে ধরলাম। এটি আমার আসল বাড়ি, নীল নদের তীরে একটি টাওয়ারে আমার এই অ্যাপার্টমেন্ট, যেখান থেকে পুরো নদী দেখা যায়। এটির আয়তন আপনাদের এই বাড়ির দ্বিগুণ। নাদিয়া স্ক্রিনের দিকে তাকিয়ে আরও ফ্যাকাশে হয়ে গেলেন। এটা অসম্ভব। আমি বললাম, অসম্ভব নয়, এটিই বাস্তবতা। আমি এটি আমার নিজের কামানো টাকায় কিনেছি। আমি আদিলের দিকে ঘুরে বললাম, আর আদিল, আপনি সামাজিক মর্যাদার পার্থক্যের কথা বলছেন? জানেন মজার বিষয় কি? আপনাদের এই কোম্পানির চেয়েও বড় বড় কোম্পানিকে আমি পরামর্শ দেই। আমি ইউরোপ আর আমেরিকার ক্লায়েন্টদের সাথে কাজ করি। আপনার অর্ধেক কর্মচারীর চেয়েও আমার অভিজ্ঞতা আর জ্ঞান বেশি। আদিল চুপ করে রইলেন, কিন্তু তার চোখে আমি সম্মান বা বিস্ময় দেখতে পেলাম। আমি শেষবারের মতো করিমের দিকে ফিরলাম। আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম করিম, কিন্তু আমি তোমার এক কাল্পনিক রূপকে ভালোবাসতাম। সত্যটা হলো তুমি দুর্বল। পরিবারের সমর্থন ছাড়া তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো না। ওর চোখে জল চলে এলো। ও বলল, আমি দুর্বল নই, আমি শুধু আমার পরিবারকে হারাতে চাই না। আমি বললাম, আর ওটাই হলো দুর্বলতা করিম। ভালোবাসার বদলে আরামকে বেছে নেওয়া এবং আদর্শের বদলে টাকাকে বেছে নেওয়া। নাদিয়া আবার চিৎকার করলেন, যথেষ্ট হয়েছে এই জ্ঞান দেওয়া, তুমি কে আমাদের বিচার করার? আমি তার দিকে শেষবারের মতো তাকালাম। আমি কেউ নই, আমি শুধু এক নারী যে আপনাদের কুৎসিত রূপটা দেখে ফেলেছে। আমি আপনাদের পরীক্ষা করেছি এবং দেখেছি টাকা ছাড়া আপনাদের আর কিছুই নেই। আমি দরজার দিকে গিয়ে সেটি জোরে খুললাম। চৌকাঠে দাঁড়িয়ে শেষবারের মতো বললাম, আর হ্যাঁ, $50,000, ওটা আমি মাত্র 3 মাসে আয় করি। আমি বেরিয়ে এসে দরজাটি সজোরে বন্ধ করে দিলাম। ভেতর থেকে নাদিয়ার রাগে ফেটে পড়ার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আমি থামলাম না। আমি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। আমার বুক ধরফর করছিল, কিন্তু সেটি ছিল এক অদ্ভুত মুক্তির আনন্দ। রাস্তায় আসতেই শীতল বাতাস মুখে লাগল। আমি ফোন বের করে আমার ব্যক্তিগত ড্রাইভার আহমেদকে কল করলাম। আহমেদ, আমার এখনই গাড়ি দরকার। ও ঠিকানা জানতে চাইলে আমি দিয়ে দিলাম। কয়েক মিনিটের মধ্যে আমার আসল কালো মার্সিডিজ গাড়িটি এসে পৌঁছাল। আহমেদ নেমে এসে পেছনের দরজা খুলে দিল। ঠিক সেই মুহূর্তে করিম বাড়ি থেকে দৌড়ে বের হলো। ওর পেছনে ওর বাবা মা। তারা সবাই থমকে গেল যখন তারা বিলাসবহুল গাড়িটি আর ইউনিফর্ম পরা ড্রাইভারকে দেখল। তারা দেখল আমি কত আত্মবিশ্বাসের সাথে গাড়িতে ঢুকলাম। নাদিয়া পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি পেছনের সিটে বসে ডার্ক গ্লাসের জানালা দিয়ে তাদের দিকে তাকালাম। করিম হাত নামিয়ে ফ্যাকাশে মুখে দাঁড়িয়েছিল। আহমেদ গাড়ি ছাড়ল। আমি পেছনের জানালা দিয়ে দেখলাম করিম এক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে আছে। নাদিয়া হাত দিয়ে বুক চেপে ধরেছেন আর আদিল তাকে ধরার চেষ্টা করছেন। ধীরে ধীরে দৃষ্টিটি ছোট হতে হতে মিলিয়ে গেল। আমি চামড়ার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। আমার খুব ক্লান্ত লাগছিল, শারীরিক নয়, মানসিক। সবকিছু শেষ হলো, পরীক্ষা শেষ এবং ফলাফল পরিষ্কার। আহমেদ আয়না দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম সালমা, আপনি কি ঠিক আছেন? আমি এক ক্লান্ত হাসি দিয়ে বললাম, হ্যাঁ আহমেদ, আমি ঠিক আছি। আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার নিজের বাড়িতে। আমার আসল অ্যাপার্টমেন্টে পৌঁছাতে 20 মিনিট লাগল। আমি আহমেদকে ধন্যবাদ দিয়ে 20 তলায় উঠলাম। ঘরের ভেতরে সবকিছু ছিমছাম আর বিলাসবহুল ছিল। আমি বারান্দায় গিয়ে নীল নদের দিকে তাকালাম। নদীর শান্ত প্রবাহ আর শহরের আলো আমাকে এক অদ্ভুত শান্তি দিল। যদিও আমার ভেতরে রাগ, দুঃখ আর হতাশার ঝড় বইছিল, তবুও এক ধরনের জয়ের আনন্দও ছিল। হঠাৎ ফোন বেজে উঠল। করিম। আমি কলটি ধরলাম না। ও বারবার কল করতে লাগল এবং মেসেজ দিল, সালমা প্লিজ, আমাদের কথা বলা দরকার, এভাবে শেষ হতে পারে না। আমি ছোট করে উত্তর দিলাম, সবকিছু শেষ হয়ে গিয়েছে। এরপর আমি ওর নম্বরটি ব্লক করে দিলাম। আমি ওর ক্ষমা বা ওর দুর্বলতার কোনো অজুহাত শুনতে চাইছিলাম না। পরবর্তী কয়েকদিন ও বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছিল। অন্য নম্বর থেকে মেসেজ, ইমেল, এমনকি আমার সেই পুরনো ভাড়ার ফ্ল্যাটেও ও গিয়েছিল, কিন্তু আমি সেখানে ছিলাম না।
কয়েক সপ্তাহ পার হলো। আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। কাজ, মিটিং আর প্রজেক্ট। আমি আগের মতোই সফল আর ব্যস্ত ছিলাম। তবে আমার ভেতরে একটা পরিবর্তন এসেছিল। আমি এখন মানুষকে আরও সতর্কভাবে পর্যবেক্ষণ করি। একদিন আমার বাড়ির অফিসে কাজ করার সময় একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো। আমি আদিল, করিমের বাবা। আপনার সাথে কথা বলা দরকার। করিম বা নাদিয়ার পক্ষ থেকে নয়, নিজের পক্ষ থেকে। দয়া করে আমাকে একটি সুযোগ দিন। আমি অনেকক্ষণ ইতস্তত করে লিখলাম, যা বলার এখানেই বলুন। উত্তর এলো, কিছু কথা সামনাসামনি বলা দরকার। মাত্র 1 ঘন্টা সময় দিন। আমি রাজি হলাম। পরদিন দুপুর 2টায় নীলনদের ধারের একটি দ্যাফেতে আমাদের দেখা হলো। আদিল একটি ধূসর স্যুট পরে এসেছিলেন, কিন্তু তাকে খুব ক্লান্ত দেখা যাচ্ছিল। তিনি আমার উল্টো দিকে বসে বললেন, ধন্যবাদ আসার জন্য। তিনি কফি অর্ডার করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি সব কিছুর জন্য ক্ষমা চাইতে এসেছি, নাদিয়া, করিম এবং আমার নিজের পক্ষ থেকে। আমি বললাম, ক্ষমা চাইলে তো আর যা হয়েছে তা বদলে যাবে না। তিনি বললেন, আমি জানি, তবে আমি এটি বলতে চেয়েছিলাম। আমরা যা করেছি তা একটি মস্ত বড় ভুল ছিল। আমি একজন ব্যবসায়ী সালমা। আপনার মতোই আমি শূন্য থেকে শুরু করেছিলাম। কিন্তু পথে চলতে গিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে মানুষের মূল্য তার সম্পদ দিয়ে হয় না। তিনি একটি করুণ হাসি দিলেন। হয়তো সম্পদ আমাদের সবাইকে অন্ধ করে দিয়েছিল। করিম ভেঙে পড়েছে। ও সারাক্ষণ আপনার সাথে যোগাযোগের চেষ্টা করছে। আর নাদিয়া এখনও রাগে জ্বলছেন, তবে আমার মনে হয় তিনি আপনার চেয়ে নিজের ওপরই বেশি রেগে আছেন। আমি বললাম, তার রাগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তিনি বললেন, সেটি আপনার অধিকার। তবে আমি শুধু জানাতে চেয়েছিলাম যে আপনার দেওয়া এই পরীক্ষাটি আমাকে এক বড় শিক্ষা দিয়েছে। আমি এখন আমার জীবন, আমার মূল্যবোধ এবং আমার সন্তানদের বড় করার পদ্ধতি নিয়ে নতুন করে ভাবছি। আমি শান্তভাবে বললাম, এটি আপনার জন্য ভালো, কিন্তু এটি আমার জীবনে কোনো পরিবর্তন আনে না। ও বললেন, আমি জানি, আমি আপনাকে করিমের কাছে ফিরে যেতে অনুরোধ করছি না। আমি শুধু বলতে এসেছি যে আপনিই ঠিক ছিলেন। তিনি বিল মিটিয়ে শান্তভাবে চলে গেলেন। আমি সেখানে বসে নদীর দিকে তাকিয়ে ভাবলাম। আদিলের ক্ষমা প্রার্থনাটি সৎ ছিল, আমি তা অনুভব করতে পারলাম, কিন্তু সেটি আমার ভেতরের ক্ষত সারাতে পারেনি। এরপর করিম আর যোগাযোগের চেষ্টা করেনি। হয়তো ওর বাবা ওকে সবকিছু বুঝিয়ে বলেছেন। মাস পার হয়ে গেল, জীবন তার নিজস্ব গতিতে চলতে লাগল। আমার ব্যবসা আরও বড় হলো। আমি দুবাই আর প্যারিসে গিয়ে বড় বড় ক্লায়েন্টদের সাথে কাজ করতে লাগলাম। পেশাগত জীবনে আমি অনন্য উচ্চতায় পৌঁছালাম। একদিন একটি শপিং মলে আমি দূর থেকে করিমকে দেখলাম। ও এক মেয়ের হাত ধরে হাসাহাসি করছিল। ও আমাকে দেখতে পায়নি। আমার কোনো হিংসা হলো না, শুধু মনে হলো জীবন কারুর জন্যই থেমে থাকে না। আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম। আজ যখন পেছনে ফিরে তাকাই, আমি বুঝি যে সেই পরীক্ষাটি শুধু করিমের জন্য ছিল না, ওটি আমার নিজের জন্য ছিল। আমি বুঝতে পেরেছি যে সত্যিকারের ভালোবাসা আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। আমি আজ নিজের শর্তে জীবন কাটাই। আমি কারো কাছে নিজেকে ছোট করি না বা অহংকারও করি না। আমি শুধু সালমা, যে নারী নিজেকে গড়েছে, যে সম্মানের সাথে অপমানের মোকাবিলা করেছে এবং দিন শেষে নিজেকে বেছে নিয়েছে। আর এতেই আমি গর্বিত। তুমি হলে কি ভালোবাসার মানুষকে এভাবে পরীক্ষা করতে? পরবর্তী পদক্ষেপ। গল্পটির শেষ অংশটি আপনার কেমন লেগেছে? আপনি কি সালমার সিদ্ধান্তের সাথে একমত, নাকি আপনার মতে করিমকে আরেকটি সুযোগ দেওয়া উচিত ছিল? আপনি চাইলে এই গল্পের কোনো নির্দিষ্ট চরিত্রের পরিণতি নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন।